নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। যুদ্ধের ফলাফলই ঠিক করে দেয় আগামীর পথ ঠিক কেমন হবে। ফুলের পাপড়িতে পা পড়বে নাকি কাঁটায় রক্তাক্ত হতে হবে। প্রাচীন এই চীনা প্রবাদ সবথেকে বেশি প্রাসঙ্গিক রাজনীতির ময়দানে। তাই যুদ্ধ জিততে মরিয়া সব পক্ষই। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, বাংলা দখলের লড়াই। তার আগে ঘর গোছাতে মরিয়া সব দল। সবুজের দুর্গ অটুট রাখতে ময়দানে তৃণমূলের কাণ্ডারি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে বৈঠক হলো, সেই বৈঠক থেকে 26-এর বিউগল বাজিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাখির চোখ ভোটার লিস্ট। মহারাষ্ট্র, দিল্লির উদাহরণ টেনে তৃণমূল নেত্রীর বার্তা, আগে শোধরাতে হবে ভোটার লিস্টকে, তারপর ময়দান। অন্যদিকে বিজেপি হাঁটছে তাদের পরিচিত পথে। শাসকের দাপট রুখতে ধর্মের কথা পদ্মনেতাদের মুখে। জমি ফিরে পাওয়ার চেষ্টায় সিপিআইএম, কংগ্রেসও। হিসেব সবাই কষছে, কিন্তু কার অঙ্কে জয় আসবে সেটাই সব থেকে বড় প্রশ্ন। এ নিয়েই আমাদের আজকের আলোচনা, আমাদের আজকের মোশন। 26-এর রণহুঙ্কার, বাংলা এবার কার। এ নিয়ে বলার জন্য আজ যারা আমার সঙ্গে রয়েছেন, প্রথমেই পরিচয় করিয়ে দিই। আমার একদম ডান দিকে রয়েছেন শিবাজি প্রতিম বসু, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। শিবাজিদা, আপনাকে স্বাগত। তার পাশে রয়েছেন সিপিআইএমের পক্ষে চন্দন চট্টোপাধ্যায়। চন্দন, আপনাকেও স্বাগত। পাশে রয়েছেন পরিচিত মুখ সজল ঘোষ, বিজেপির পক্ষে বলার জন্য। আমার একদম বাঁদিকে রয়েছেন সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক। পাশে রয়েছেন কংগ্রেসের পক্ষে পার্থ মুখোপাধ্যায়, এবং আমার ঠিক বাঁদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের আজকের বিষয় 26-এর রণহুঙ্কার, বাংলা এবার কার। বলার জন্য আমি প্রথমেই ডেকে নিচ্ছি চন্দন চট্টোপাধ্যায়, সিপিআইএম নেতা। বিশ্ববাবু, অদ্ভুত সুন্দর একটা নাম দিয়েছেন। যুদ্ধ যুদ্ধ ভাব, চারদিকে যুদ্ধের গন্ধ, যুদ্ধের বাজনাই বটে। সারদা এখন একটা মিষ্টির দোকানের নাম, জানেন। নারদা একটা বিস্মিত পায় সাদা কালো ছবি, বহুদিন আগেই বোধহয় বাতিল হয়ে গেছে। সন্দেশখালী সুদূর আফ্রিকার একটা গ্রাম, ওকারোটো। শিক্ষা দুর্নীতি, সে তো জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে। একা পার্থবাবু জেলে কচি পাটা খান, আর বাকিরা সবাই বাড়িরটাই খাচ্ছেন। রেশন দুর্নীতি, এখন দুবাইতে শপিং করছে। কয়লা পাচার করার জন্য, ওটা এখন রঘু ডাকাতের পুরনো পেশার মতো। গরু পাচার এখন কাজল শেখকে সামলাচ্ছেন গরু পাচারকারীরা। আর আরজি কর এখন একটা এমন নাম হয়ে উঠেছে, যেটা শুনলেই রাম 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 রাম, মরা 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 একসঙ্গে দুপক্ষ উচ্চারিত করে। মুচকি হাসছে শুধু সঞ্জয় রায়। ঠিকই তো, মজবুত সরকার করব বলে এমন মজবুত সরকার তৈরি হলো, দু বগলের তলায় দুটো পেঁপে গাছের ক্র্যাচ নিয়ে হাঁটতে হচ্ছে। যে কোনো সময় একটা ভেঙে গেলে কাউকে না কাউকে লাগবে। বাংলার ছেলেমেয়েরা তারা এখন কি করছে, পড়াশুনোর পাশাপাশি প্রতিদিন নিয়ম করে মায়ের থেকে ইডলি, ধোসা, উত্তপ্পাম, রসম বানানো শিখছে। কারণ লেখাপড়া শিখলে হায়দ্রাবাদ বা চেন্নাই বা পুনে, আর একটু কম লেখাপড়া শিখলে বেশি রোজগারের আশায় কেরালা যেতে হয়। এরকম একটা আবহে যখন বাস করছি, তখন আমাদের রাজ্যে হয় বিজিবিএস, যেখানে একদিনের জন্য অসংখ্য লক্ষ লক্ষ কোটি টাকার ঢপ, আর সারা বছরের জন্য চপ মুড়ি তো আছেই। ফলে এরকম একটা বাংলায় যখন বাস করছি, তখন টিএমসি, যারা তৃণমূল কংগ্রেস, তারা একসময় পুতুল নাচের ইতিকথা দেখিয়েছিল, এখন তারা পোল ভল্টে ব্যস্ত। কে কোন পক্ষে থাকবেন, পোল ভল্ট রোজই দেখছি। বিজেপি বিরোধী দল, রাজ্যের সবথেকে বড় বিরোধী দল, একটা মণ্ডল সভাপতি নির্বাচন করতে গিয়েই বন্ধ হয়ে যাওয়া অবস্থা। রাজ্য সভাপতি তো দূরস্থ, সেখানে শূন্য পাওয়া সিপিআইএম ঠিকই তার পথ, তার লক্ষ্য, তার নেতা, তার কর্মসূচি অলরেডি ঠিক করে ফেলেছে। এরকম একটা অবস্থায় সত্যি সত্যি তো পুরো যুদ্ধের বাড়াই তো বাজছে। কারণ আমার এখন খুব বলতে ইচ্ছে করছে যে মানিক এখন পলাশি পাড়ায়, বালু এখন গাইঘাটায়, সুদীপ এখন দিল্লিতে, কুণাল আবার মাথা খাটায়, মদনটা সেই আগের মতোই যেখান সেখান ধায়, শুভেন্দুটা বদলে গিয়ে নিজেই বদল চায়। এরম একটা অবস্থায় আরএসএসের প্রধান মোহন ভাগবতজি 10 দিনের জন্য পশ্চিমবঙ্গে এসে নিশ্চয়ই লাল টমেটোর চাষ করছিলেন না।
তারও নিশ্চয়ই কিছু কাজ ছিল। এই তখন আর এখনগুলোকে গুলিয়ে দেওয়ার জন্যই মোহন ভাগবতের এ বাংলায় পদার্পণ এবং এখানে আসা। কারণ তখন বলেছিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, এখন এখানে এই বাংলায় এসে বলছেন তোড়েঙ্গে তো রহেঙ্গে নেই তো হার যায়েঙ্গে। সেই জন্য টুটতে হবে, ভাঙতে হবে, হিন্দু হোক মুসলমান হোক এক জাতি হোক, ঐক্যকে ভাঙতে হবে। সেই জন্যই পরস্পরকে বিবাদমান গোষ্ঠী হিসেবে বেছে নিয়ে একে অপরকে শত্রু করে মাঠটাকে ছোট করে দিতে হবে। হিন্দু আর মুসলমান বাদ দিয়ে যাতে অন্য কোনো ইস্যু মাঝখানে না আসে। জাতীয় সঙ্গীত বনাম, রাজ্য সঙ্গীত, রামনবমী বনাম হনুমান জয়ন্তী, রাম মন্দির বনাম জগন্নাথ মন্দির, মহাকুম্ভ বনাম গঙ্গাসাগর, যে কোনোভাবে হোক একটা প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি করতে হবে যাতে 12 লাখ ট্যাক্স পর্যন্ত ট্যাক্স ছাড় দিয়েও প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, জিএসটি বাড়ছে, এইসব প্রশ্নগুলো, বেকারি হাহাকারের প্রশ্নগুলো সামনে না আসে। আসলে একটা কথা বলে শেষ করব, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। স্পেনের একজন কোচ ছিলেন ডেল বস্কে 2010 সালে, উনি শিখিয়েছিলেন টিকি টাকা। স্পেন সে বছর বিশ্বকাপ জিতেছিল। টিকি টাকার মূল ফর্মুলা ছিল বলটা নিজেদের আয়ত্তে রাখো, নিজের মধ্যে খেলে যাও, হিন্দু আর মুসলমান করে খেলে যাও, বলটা এটা করতে দিও না যে গোটা রাজ্যটা কি অবস্থায় যাচ্ছে, বেকারি, কর্মসংস্থান, অন্য কোনো চাকরি নেই, স্বাস্থ্যের কি অবস্থা, শিক্ষার কি অবস্থা, এই আলোচনাই যাতে জনমানসে না আসতে পারে তার জন্য। ধন্যবাদ। চন্দন চট্টোপাধ্যায় খুব নিজের মতো করে বললেন এবং বাইনারিজ কথা যেটা বারবার উঠে আসে বিজেপি এবং তৃণমূল, সে প্রসঙ্গ টানলেন। কিন্তু চন্দনবাবুদের কয়েকদিন আগেই সম্ভবত রাজ্য সম্মেলন হয়ে গেল, সেখানে কিন্তু ওনাদের জেলার একজন সম্পাদক কিন্তু নিজেদের ভোটেই হেরে গেছেন। সুতরাং সেটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয় এবং এই সম্মেলন থেকে কি নির্যাস উঠে আসছে সেটা কিন্তু চন্দ্রবাবুর কাছ থেকে আমরা শুনবো পরে বক্তা সুমন ভট্টাচার্য। ভোট আসলে তো সত্যি একটা যুদ্ধ, একটা রাজ্য জেতার যুদ্ধ, এবং সেই যুদ্ধে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে বিজেপি একটা সেই বিজ্ঞাপনের পরিভাষায় লিন মিন মেশিন। 2024 লোকসভা নির্বাচনের ধাক্কা থেকে শিক্ষা নিয়ে বিজেপি তার পরের 5টা যে বড় বিধানসভার ভোট হয়েছে তার মধ্যে 3টে গুরুত্বপূর্ণ রাজ্য মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লি জিতে নিয়েছে। ফলে তৃণমূলের জন্য সতর্ক হওয়ার যথেষ্ট অবকাশ রয়েছে। যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইন্ডোরের সভাটাকে দেখি তাহলে দেখব মমতা বন্দ্যোপাধ্যায় 3টে পয়েন্টের উপর জোর দিয়েছেন। একটা অবশ্যই যে দিল্লি এবং মহারাষ্ট্রের থেকে শিক্ষা নিয়ে সবচেয়ে বেশি তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার বাদ দেওয়া। অর্থাৎ যে ভুলের ফাঁদে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা পা দিয়েছিলেন তিনি সেটা কোনো মতেই পা দিতে রাজি নন। এই যে ভুয়ো ভোটার বা তথাকথিত যেটা রাজদীপ সরদেশাই টুইট করেছিলেন, সাগরিকা ঘোষ তার বক্তৃতায় বলেছেন, সেই সবটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বক্তৃতার ডিটারমাইনিং ফ্যাক্টর সেটাতে অস্বীকার করে লাভ নেই। সেকেন্ড যে পয়েন্টটা তিনি যাওয়ার চেষ্টা করেছেন, যেটা 2021-এও তৃণমূলের স্লোগান ছিল, যে তিনি লড়াইটাকে তৃণমূল বনাম বিজেপি না রেখে বাংলা বনাম বিজেপি করে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বাংলা সংস্কৃতি, রবীন্দ্রনাথ থেকে নজরুল, রোকেয়া থেকে সারদা মা, রামকৃষ্ণ থেকে বিবেকানন্দ গিয়ে বিজেপিকে আবার আউটসাইডার পার্টি হিসেবে ট্যাগ করে দেওয়ার চেষ্টা করেছেন। সেটাও একটা তৃণমূলের পুরনো কৌশল এবং তৃণমূল জানে যে এই কৌশলটা কাজে দেয়। কারণ বিজেপি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির যে হিন্দুত্ববাদ সেটা বাঙালির হিন্দুত্ববাদের সঙ্গে যায় না। বাঙালি যতটা আমিষ খায়, যতটা কবিতা আবৃত্তি করে, সেটা বিজেপির যে জয় শ্রীরামের রাজনীতি তার সঙ্গে যায় না। জয় শ্রীরাম আর জয় মা মানে মা কালীর মধ্যে কোথাটা তফাৎ আছে। থার্ড যে ইম্পর্টেন্ট পয়েন্টটাকে তিনি মানে কি বলবো জোর দিয়েছেন, অবশ্যই মহিলা ভোট। তিনি মনে করে দিয়েছেন তার দলের জনপ্রতিনিধিদের মধ্যে কতজন মহিলা আছেন, সেটা পার্লামেন্টে হোক, সেটা এই জায়গায় হোক। মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো করে ঘট সাজানোর চেষ্টা করেছেন। আমি সিপিএম কংগ্রেসের কথা বলতে চাই না, কারণ চন্দনবাবুরা যাই বলুন, সিপিএমকে সবচেয়ে মেজর এম্বারাসমেন্ট ফেস করতে হচ্ছে কংগ্রেসের কাছ থেকেই। কারণ কংগ্রেস ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে, কেরালার নেতা রমেশ চেন্নিথালা প্রশ্ন তুলেছেন যে সিপিএমের প্রস্তাবে কেন বিজেপিকে নিও ফ্যাসিস্ট বলা হচ্ছে, কেন ফ্যাসিস্ট বলা হচ্ছে না, যার কোনো উত্তর এখনও অবধি সিপিএম খুব পরিষ্কার করে দিতে পারেনি। তো সিপিএম কংগ্রেসের রিফটা পরিষ্কার। বিজেপির জন্য চ্যালেঞ্জ হচ্ছে বিজেপি
তার যে নতুন রাজ্য সভাপতি এখনো বেছে নিতে পারেনি। বিজেপি নিজের ভেতরকার লড়াই, আরএসএস এর নির্দেশ, এই সব কিছুকে অতিক্রম করে বিজেপির কাছে ইউনাইটেড ফ্রন্ট হওয়াটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ট্যাগিংগুলোতে বিজেপিকে গাঁথতে চাইছেন, এরা বাঙালির পার্টি না, এরা বাঙালির সংস্কৃতি বোঝে না, এরা মহিলাদের সম্মান দেয় না, সেগুলোকে অতিক্রম করাও চ্যালেঞ্জ। একদম, অনেক ধন্যবাদ সুমন। সুমন যে প্রশ্নটা বলে শেষ করলো, যে প্রসঙ্গ তুলে দিল, যে প্রশ্ন তুলে দিল, যে এই কংগ্রেস এবং সিপিএম জোট কেরালায় পারস্পরিক লড়াই করছে, এবং আমরা দেখেছি বিগত নির্বাচনে তাদের সেভাবে জোট হয়নি, এবং তাদের মধ্যে যে সম্পর্ক সেটা খুব মসৃণ আছে এমন নয়। পরের বক্তা কংগ্রেসের পক্ষে পার্থ মুখোপাধ্যায়। দেখুন, পশ্চিমবাংলার নির্বাচন যখন হয়, একটা বিধানসভা নির্বাচন হয়, একটা লোকসভা নির্বাচন হয়, এবং মধ্যখানে একটা করে পঞ্চায়েত নির্বাচন হয়। এবং পশ্চিমবাংলার লোকসভার বিধানসভার ভোটের আবহাওয়াটা কিন্তু তৈরি করে দেয় পঞ্চায়েত নির্বাচন। কেননা পঞ্চায়েত নির্বাচনটা তো সরাসরি ওই কেন্দ্রের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হয় না, সেটা হয় রাজ্যের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। ফলে যেখানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ওই 36% মানুষ সেখানে কোথাও, মানে কোনো রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বীরাই সেখানে নমিনেশন ফাইল করতে পারে না, এবং তারপরে যে বড় অংশটা যেটা পড়ে থাকে সেখানেও বিশেষ বিশেষ রাজনৈতিক দলকে আরও বাধা দেওয়া হয়, অন্য একটা রাজনৈতিক দল কিন্তু অতটা বাধা পায় না। আসলে পশ্চিমবাংলার রাজনীতিতে যেটা দাঁড়িয়ে গেছে, আপনি কিছুক্ষণ আগে একটা শব্দ বললেন বায়োনারি, এখন শব্দটা খুব ক্লিশে হয়ে গেছে। আমরাও বলে 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 আমাদের নিজেদেরও লজ্জা লাগে যে এতবার কথাগুলো বলি। ঘটনা হচ্ছে, দেখুন, হাইকোর্টের মহামান্য জাজেরাও কিন্তু এখন সেই কথাটাই বোঝাতে চাইছেন বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে। তারা যখন সিবিআইকে প্রশ্ন করছেন, এই কথাগুলোই কিন্তু তাদের বক্তব্যে উঠে আসছে। এখন সমস্যা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে পঞ্চায়েত এমন একটা নির্বাচন, সেটা যদি আপনি সব দখল করতে পারেন, পশ্চিমবাংলার অর্থনীতিতে আজকে এমন অবস্থা, মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বছরের পর বছর 100 দিনের কাজে পশ্চিমবাংলা গর্ব করে বলে আমরা প্রথম হয়েছি, কিন্তু যেটা আমরা ভুলে যাই সেটা হচ্ছে 100 দিনের কাজটা করাই হয়েছিল যে কোনো সরকার যদি তার রাজ্যের মানুষকে এমপ্লয়মেন্ট না দিতে পারে, তার বদলে একটা 100 দিনের মানে কি বলবো, একটা আয়ের একটা নিশ্চয়তা দান। ফলে 100 দিনের কাজে যারা প্রথম হচ্ছে সেটা স্বীকার করে নেওয়া যে কর্মসংস্থান তারা সৃষ্টি করতে পারেনি, এবং এটা বছরের পর বছর ঘটেছে। তো এই আবহে যেটা হয় যে দেওয়ালে মানুষের পিঠ ঠেকে গেছে। ফলে ওই যে লক্ষ্মীর ভাণ্ডারে 1500 বলুন, 1000 বলুন, 1200 বলুন, যাই বলুন, বিধবা ভাতা বলুন, এই সমস্ত যে ভাতাগুলো, এগুলো মানুষের ভীষণ প্রয়োজন। এবং এই প্রয়োজনগুলো হওয়ার জন্য যেটা হচ্ছে, হ্যাঁ আপনি বলতে পারেন তাহলে কি পশ্চিমবাংলা এগোচ্ছে না? অবশ্যই পশ্চিমবাংলা এগোচ্ছে, ভীষণভাবে এগোচ্ছে, অত্যন্ত গর্ব করে বলতে পারি এগোচ্ছে। কিন্তু সেটা কলকাতার রাস্তা বা পশ্চিমবাংলার রাস্তায় বেরোলে বোঝা যায় না। সেই পশ্চিমবাংলা বা বাঙালিদের এগোনোটা দেখতে গেলে আপনাকে ব্যাঙ্গালোর যেতে হবে, হায়দ্রাবাদ যেতে হবে, দিল্লি যেতে হবে, মুম্বাই যেতে হবে, চেন্নাই যেতে হবে। সমস্যাটা হয়ে গেছে এইখানে। এই আবহাওয়ার মধ্যেও কিন্তু আমাদের লড়ে যেতে হবে। লড়ে যেতে হবে মানে আমরা তো শূন্য, এটা তো অস্বীকার করে লাভ নেই। ঐতিহাসিকভাবে যেটা সত্য সেটা হচ্ছে চন্দনবাবুরা এবং আমরা শূন্য। এবং ভাবুন তো, আজকে ধরুন সাগরদিঘি মডেল যেটা বলা হয়, আমাদের একজন এমএলএ জিতলেন, যতদিন না তিনি নিশ্চয়তা দিতে পারলেন ততদিন কিন্তু তাকে তার শপথ গ্রহণ করানো গেল না। তার শপথ গ্রহণটা তখনই সম্ভব হলো যখন তিনি নিশ্চয়তা দিলেন। এবং তার আগেও চিন্তা করুন, আমরা সাগরদিঘি মডেল বলছি, অ্যাকচুয়ালি তো হওয়া উচিত ছিল শামসেরগঞ্জ মডেল। কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা করলো, আমাদেরই যিনি প্রার্থী ছিলেন তাঁরই পরিবারের একজনকে তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হলো, এবং যে পরিস্থিতির সৃষ্টি করা হলো, আমাদের সেই ক্যান্ডিডেট বলতে বাধ্য হলেন যে আমি জিতলেও কিন্তু আমার তৃণমূলেই যেতে হবে, নাহলে আমার সংসারটা থাকবে না। সেই মানুষটা কিন্তু 72,000 ভোট পেয়েছিল, আরও 1000-20 ভোট পেলে হয়তো জিতেও যেত। ফলে তখন সাগরদিঘির থেকে শামসেরগঞ্জ মডেলটাই কিন্তু তখন হতো। ফলে এইসব আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে কিন্তু পশ্চিমবাংলে আমাদের লড়াই করে যেতে হচ্ছে এবং লড়াই করে যেতে হবে, এটাই হচ্ছে ঘটনা। কেন রাজ্যের লোন যখন শুরু হয়েছিল এই সরকার 1,92,000 কোটি, আজকে 7,71,000 কোটি। আনএমপ্লয়মেন্ট আলাদা করে বলার নেই, সেটা তো আমি বলেই দিলাম। এবং সেটা অবশ্য আমি যে কথাগুলো বলছি এর মধ্যে বেশিরভাগ কথা কিন্তু সারা ভারতবর্ষের ক্ষেত্রেও কাটে। আমার যেহেতু পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে বলছি বলে পশ্চিমবঙ্গের কথাটা উঠে আসছে, সারা ভারতবর্ষের ক্ষেত্রে একইভাবে খাটে। এবং এই যে সারদা নারদা, এই মামলাগুলো তো আমাদেরই করা। তো এই সব নিয়েও কিন্তু মানুষ আজকে ভাবিত না। আসল কথা, আমরা তাকিয়ে থাকবো
পশ্চিমবাংলার মানুষ আজকে এখন ভোটার হয়ে ভোট দিচ্ছে, যেদিন তারা নাগরিক হয়ে ভোট দেবে আমরা অবশ্যই কিছু ভালো আশা করি। এটা একটা নতুন কথা খুব বললেন যে ভোটার হয়ে ভোট দিচ্ছে, নাগরিক হয়ে ভোট দেবে। সত্যি আমি জানা নেই, কিন্তু একটা প্রশ্ন আমি না বলেই তুলতেই হবে, সেটা হচ্ছে এই 100 দিনের কাজের প্রকল্প কিন্তু কংগ্রেস আমলেই তৈরি হয়েছিল। এবং আপনি যেটা কথা বললেন যে কংগ্রেস আমলে অন্যান্য রাজ্যে কাজ দিতে পারছে না বলে, সেই সময় ভারতবর্ষে শুরু হয়েছিল 100 দিনের কাজ, সেখানে ছিল 40,000 কোটি টাকার অ্যালটমেন্ট। আর যেদিন আমরা গেছি সেদিন 33,000 কোটি টাকা, 7,000 কোটি টাকা কমেছিল কেন না 14 কোটি মানুষ গরিবী সীমার ওপরে উঠেছিল, যার জন্য 100 দিন। তারপরেও কিন্তু 2014 আপনারা হেরে গেলেন।